দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। আমি তৌফিকুল ইসলাম খান। আজ কথা বলবো বাংলাদেশের আইএমএফ এর যে ঋণ আছে সেই ঋণের চুক্তি এবং সম্প্রতি আইএমএফ এর যে দল বাংলাদেশে ঘুরে গেছেন তারা অর্থনীতি সম্পর্কে কি বললেন, আমাদের অর্থনীতির সামনের দিনে কোথায় যাচ্ছে সেই সম্পর্কে। আমার সাথে আলোচনা করবার জন্য আজকে দুজন অতিথি আমার সাথে আছেন। আমার সাথে আছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ এজাজুল ইসলাম এবং আমার সাথে আছেন ডক্টর মাহফুজ কবির। তিনি বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান বিসের গবেষণা পরিচালক। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা শুরু করবার আগে বাংলাদেশ টেলিভিশনের একটা প্রতিবেদন আছে, দর্শক আমরা প্রতিবেদনটি দেখে আমাদের আলোচনা শুরু করছি। 2023 সালে বাংলাদেশকে $470 কোটি ঋণ দিতে সম্মত হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। মোট 6 কিস্তিতে এ ঋণ দেওয়ার কথা সংস্থাটির। এরই মধ্যে 3টি কিস্তি বাংলাদেশের হাতে পেলেও চতুর্থ ও পঞ্চম কিস্তি নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। সংস্থাটির প্রতিনিধি দল বাংলাদেশের অর্থনীতি নিয়ে বেশ কিছু সন্তুষ্টির কথা জানালেও চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড় করা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। চূড়ান্ত সিদ্ধান্ত জানতে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে জুন পর্যন্ত। তবে বাজেট সহায়তার এই অর্থ পেতে জুনের প্রথম সপ্তাহে প্রস্তাবিত বাজেট ঘোষণার পরপরই সিদ্ধান্ত জানতে চাইবেন অর্থ উপদেষ্টা। এজন্য আগামী 21 এপ্রিল ওয়াশিংটনে শুরু হতে যাওয়া বিশ্বব্যাংক আইএমএফের বসন্তকালীন সম্মেলনেও সংস্থাটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। যদিও অর্থ উপদেষ্টা বলছেন বাজেট ঘোষণা করার আগেই অর্থ ছাড়ের প্রতিশ্রুতি চাওয়া হবে। আইএমএফ বাংলাদেশকে অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছে। এরই মধ্যে রাজস্ব বোর্ড বিকেন্দ্রীকরণ, রিজার্ভের স্থিতিশীলতায় সন্তোষ জানিয়েছে আইএমএফ। রাজস্ব বাড়াতে বেশ কিছু পদক্ষেপও নিয়েছে সরকার। সমন্বয় করা হয়েছে জ্বালানির দাম। তবে খাদ্য ও কৃষিখাতে ভর্তুকি কমানোর বিষয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ। এনবিআরকে 2 ভাগে ভাগ করা হচ্ছে। সরকারের এমন সিদ্ধান্তকে আইএমএফ ভালো সিদ্ধান্ত হিসেবেই নিয়েছে। সংস্থাটি ভর্তুকি কমানোর কথা বললেও সেটি হুট করে কমানো সম্ভব নয় বলে জানান অর্থ উপদেষ্টা। আমরা আলোচনা শুরু করছি। ডক্টর মাহফুজ কবির, আপনাকে দিয়েই আলোচনা শুরু করি। বাংলাদেশের আইএমএফ এর দল যে ঘুরে গেছেন তারা বাংলাদেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি বিচার করেছেন। একই সাথে বাংলাদেশের ঋণের যে চুক্তির বিভিন্ন ধরনের শর্ত ছিল, যে ধরনের মাইলস্টোনগুলো ছিল, সেগুলোও তারা পর্যবেক্ষণ করেছেন। 3-4টি জায়গায় তাদের এখনও অস্বস্তি আছে, এটা ওনারা বলেছেন, এবং আমরা হয়তো পুরোপুরি সেই যেই লক্ষ্যগুলো আমাদের দেওয়া হয়েছিল সেটা আমরা করতে পারিনি। সার্বিকভাবে অর্থনীতির পরিস্থিতি এবং এই চুক্তির যে বিভিন্ন দিকগুলো আছে সেটা নিয়ে যদি আপনি প্রথমে বলেন, তারপর আমরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের কাছে শুনবো। আইএমএফ এর যে সমস্ত মেজর রিকমেন্ডেশন যেগুলোকে আমরা শর্ত হিসেবে জানি, সেগুলোর মধ্যে একটা হলো যে আসলে মুদ্রা বিনিময় হার সেটাকে বাজারের হাতে ছেড়ে দেওয়া। একই সঙ্গে এই যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ সেটাকে 2 ভাগে ভাগ করা। একদিকে থাকবে হচ্ছে কর প্রশাসন আর একদিকে থাকবে হচ্ছে কর নীতি। তো এই দুটোকে আলাদা করার জন্য তারা কিন্তু বেশ অনেকদিন ধরেই বলছে। এর পাশাপাশি আসলে ওই নন পারফর্মিং লোন নিয়েও তাদের কিছু অবজারভেশন রয়েছে। তারপরে আমাদের যে ট্যাক্স রেভিনিউ সেটাকে আসলে যে জিডিপির 0.5% রেটে বাড়াতে হবে, সেটা আরেকটুখানি রিভিশন করা হয়েছে, সেটা একটু আপওয়ার্ড রিভিশন হয়েছে তাদের টার্গেটে। এবং এটি ছাড়াও তাদের আরও কিছু হয়তো অবজারভেশন আছে এটা নিয়ে। বিশেষ করে আমাদের যে এই ভর্তুকি এবং কর, বিশেষ করে কর ছাড় বা কর অব্যাহতি, তো এই জায়গাগুলোতেও একটু তাদের একটা রিকমেন্ডেশন রয়েছে যে এগুলো আসলে করা যাবে না। এবং একই সঙ্গে যে ভর্তুকি যেটা প্রত্যাহার করতে হবে, এবং ভর্তুকি প্রত্যাহারের একটা পদক্ষেপ হিসেবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেটা বাইরে থেকে গ্যাসের দামটা বাড়ানো হলো। এই সব মিলিয়ে অনেক শক্ত শক্ত রিকমেন্ডেশন তাদের থাকে, সবসময় থাকে, মানে শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, তারা সারা পৃথিবী জুড়ে যে ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে, বিশেষ করে যে প্রায় 100টির মতো দেশে তাদের ঋণ কার্যক্রম রয়েছে, সহায়তা কার্যক্রম রয়েছে। তো প্রত্যেকের জন্যই আসলে একই ধরনের তাদের শর্ত থাকে যে বাজার ভিত্তিক হোক অর্থনীতি, এবং অর্থনীতির মধ্যে যে ডিস্ট্রিবিউশনগুলো আছে, ট্যাক্স সাবসিডিগুলো নিয়ে এবং অন্যান্য যে সমস্ত স্ট্রাকচারাল রিফর্ম দরকার, তো সেইগুলো তারা সবসময় রিকমেন্ডেশন দিয়ে থাকে, এবং সেগুলো যাতে পার্সু করা হয় সবসময়ই। এবং বড় যে সমস্ত অথরিটিগুলো রয়েছে ইনক্লুডিং সেন্ট্রাল ব্যাংক, তারপরে একই সঙ্গে যে অর্থ মন্ত্রণালয় বা অন্যান্য যে সমস্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয় রয়েছে, বিভাগ রয়েছে, তো তাদের সঙ্গে তারা সারাক্ষণ কাজ করে থাকে। তারা মূলত চাচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠিত হোক এবং একই সঙ্গে শক্ত একটা ভিত্তির উপর দাঁড়াক। তো সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য তাদের। হ্যাঁ, নিঃসন্দেহে। মানে ডক্টর এজাজ, আপনার কাছে আসবো। এইটাতে তো কোনো সন্দেহ নাই যে আমরা আসলে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির
স্থিতিশীলতা অসম্ভব চাপের ভিতরে ছিল, সেই সময়ই ঋণটা নেওয়া হয়েছে এবং প্রায় গত 2 বছর ধরেই সেই ঋণের আলোকে বিভিন্ন পদক্ষেপ এসছে। বিশেষত আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিলেন, নতুন গভর্নর এসছেন, এই ব্যাপারে যথেষ্ট দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে। একটা বড় জায়গা হলো যে আমাদের রিজার্ভের যেই ক্ষরণ বা রক্তক্ষরণ হচ্ছিল সেটা থেমেছে, ব্যাংকগুলোর ভিতরে এক ধরনের সুশাসনের জায়গা এসছে। 4টি যে বিষয় আমরা পত্রপত্রিকায় দেখলাম যে আইএমএফ বলেছে, তার মধ্যে একটা হলো বিনিময় হারকে বাজার ব্যবস্থার ভিতরে নেওয়া, দ্বিতীয় হলো তারা আমাদের যে আভ্যন্তরীণ সম্পদ আছে, কর আহরণ এবং রাজস্ব আহরণ, সেইটাতে ওনারা কিছু লক্ষ্য দিয়ে দিয়েছেন, এইটা পূরণ করার কথা বলছেন। তৃতীয় বলছেন ভর্তুকি কমানোর কথা, এবং চতুর্থ বলছেন ব্যাংকিং ব্যবস্থায় আরও শৃঙ্খলা আনতে। তো এই অবজারভেশনগুলোর ভেতরে থেকে আপনি কিভাবে দেখছেন, যে কি মনে হয় যে বাংলাদেশে এখন যেভাবে আগাচ্ছে এই শর্তগুলোর দিকে ওনারা কতখানি মানে সঠিক পর্যবেক্ষণ করেছেন এবং আমরা কতখানি এই ব্যাপারে অগ্রগতি করেছি? 23 সালে আমরা যখন 4.7 বিলিয়নের চুক্তিটা করি, আইএমএফ তার নির্দিষ্ট ছকে কাজ করে তারা স্ট্রাকচারাল বেঞ্চমার্ক আর ইন্ডিকেটিভ টার্গেট, ইকোনমির যে আমাদের খাতগুলো আছে, রিয়াল সেক্টর, ফিসক্যাল সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর এবং বহি খাত, এক্সটার্নাল সেক্টর, এই সেক্টর কতগুলো তারা ইন্ডিকেটিভ কোয়ার্টারলি তারা দেয় এবং কতগুলো স্ট্রাকচারাল বেঞ্চমার্ক দেয়। তো আমরা 2023 সালে যখন এই চুক্তিটা করা হয় তখন থেকে তারা বছরে 2 বার এসে আমাদের এখানে বাংলাদেশ ব্যাংক, এনবিআর, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এবং থিঙ্ক ট্যাঙ্ক এবং সবার সঙ্গে বসে আলোচনা করে বিভিন্ন ক্যাটাগরিজ ওয়াইজ। তো যেটা হলো ওদের মানে আইএমএফের যে প্রতিনিধি দল যে আসে আমাদের দেশের যে অর্থনীতির যে জাজ করার যে ক্রাইটেরিয়াগুলো তারা আমরা দেখলাম যে লাস্ট 2 বছরে আমাদের ইকোনমি কয়েকটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছিল আর কি। একটা হলো যে রিজার্ভ ড্রডাউন, 2 নম্বর হলো হাই ইনফ্লেশন, পারসিস্টেন্ট ইনফ্লেশন এবং এক্সচেঞ্জ রেট ভলাটিলিটি অ্যান্ড কুইক ডেপ্রিসিয়েশন অফ এক্সচেঞ্জ রেট। বই খাতের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স একদম ড্রডাউন হওয়া এবং ওভারঅল ব্যালেন্স ঘাটতি হওয়া, একটা মিসম্যাচ ইমব্যালেন্সেস দেখা দিল ম্যাক্রো ইকোনমিতে আর কি। এর মধ্যেই আমাদের লাস্ট জুন থেকে যে আন্দোলন, ছাত্র বৈষম্য আন্দোলন, তারপরে আগস্টে মানে সরকার পরিবর্তন, এর মধ্য দিয়ে আমাদের যে নতুন সরকার এবং আমাদের বাংলাদেশ ব্যাংকের অনেক চেঞ্জ, আমাদের নতুন গভর্নর আমরা পেলাম। এর মধ্যে দিয়ে প্রথমে যেটা স্ট্র্যাটেজি নেওয়া হলো, যে আমাদের স্ট্র্যাটেজি ছিল বাংলাদেশ ব্যাংকের যে আর রিজার্ভকে ক্ষরণ করা যাবে না এবং এক্সচেঞ্জ রেটকে স্টেবল করতে হবে এবং ইনফ্লেশনটাকে একটা কমিয়ে আনতে হবে, স্টেবল করা হবে। এর জন্য পলিসিটাকে আবার ডিজাইন করা হলো। আইএমএফ কিন্তু তারা এসে এবার বিশেষ করে এবার লাস্ট 3rd রিভিউ এবং 4th রিভিউ তারা দেখলো যে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য বাংলাদেশ ব্যাংকের যে মুদ্রানীতি আমরা যে প্রচলন করলাম, যেটা এখন দিয়েছি, তারা খুবই অ্যাপ্রিসিয়েট করেছে যে দিস ইজ দ্য রাইট ওয়ে। যখন আমরা আগস্টে আমাদের নতুন গভর্নর আমরা পেলাম, তারপরে আমরা আগস্টে কিন্তু পরপর আমাদের পলিসি রেটটাকে আমরা অ্যাডজাস্ট করে 10-এ নিয়ে গিয়েছি আর কি। তো 10-এ এখন পর্যন্ত আমাদের 10 আছে এবং এখন দেখবেন যে ইনফ্লেশনটা একটু কমে আসতেছে। ইনফ্লেশন কমার পিছনে ইন্টারেস্টেড টাইট মনিটারি পলিসির একটা ভূমিকা আছে, একই সঙ্গে আমাদের সাপ্লাই সাইডের একটা ভূমিকা আছে আর কি। এবং আমাদের ইন্টারেস্ট রেটটাকে হাই সাইডে একটু অ্যাডজাস্ট করাতে আমাদের এক্সচেঞ্জ রেটও কিন্তু একটা স্টেবিলিটি আসছে এবং এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি আসছে 2টা কারণে। আমরা বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ডলার সেল করিনি, একই সঙ্গে উনি ঠিকই বলছেন যে আমাদের প্রচুর রেমিটেন্স ইনফ্লো হচ্ছে, একই সঙ্গে এক্সপোর্টও আমাদের ভালো এবং ইম্পোর্টের আগের যে একটা বটলনেক ছিল, ইম্পোর্টও কিন্তু বাড়ছে আগে। তো এক্সপোর্ট প্লাস ইম্পোর্ট প্লাস রেমিটেন্স সব কিছু মিলে এখন কিন্তু বই খাতে একটা ভালো মানে স্টেবিলিটি আছে, যার ফলশ্রুতিতে আমাদের এখন রিজার্ভ, গ্রোস রিজার্ভ মোর দেন 26 বিলিয়ন, যেটা আমাদের হিসাবে, এবং আইএমএফের হিসাবে যেটা BPM6 মোর দেন 21 বিলিয়ন, এবং কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স যেটা বিগত বছরে প্রায় 4 বিলিয়ন মতো ঘাটতি ছিল, সেটা এই বছরে আমাদের এই ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র অনলি 1200 মিলিয়ন। হয়তো মার্চের ডাটা পেলে আমরা হয়তো কমে যাবো। এই যে একটা উন্নতি, রিবাউন্ড, আইএমএফ কিন্তু ক্যাটাগরিক্যালি এই জিনিসটা তারা দেখছে যে খুবই একটা ভালো। একই সঙ্গে আমাদের গ্রোথ অ্যাক্টিভিটি, যে ইকোনমিক অ্যাক্টিভিটি, আপনি দেখেন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই ফার্স্ট কোয়ার্টারটা আন্দোলন 2 মাস প্লাস তারপরে বন্যা, একদম সিলেট থেকে আমাদের প্রায় 4 দফা বন্যা হয়েছে। তাহলে ওই কোয়ার্টারটার পুরা মানে ইকোনমিক অ্যাক্টিভিটি ছিল না, যার ফলে কী হয়েছে ওই কোয়ার্টারে আমাদের গ্রোথ 1.92 এবং অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই কোয়ার্টারে কিন্তু ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে। সর্বশেষ যে বিবিএসের ডাটা 4 পয়েন্ট উপরে আমাদের গ্রোথ। আশা করা হচ্ছে যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই কোয়ার্টারে কিন্তু ভালো থাকবে। আপনারা যদি
ওই যে একটা গবেষণা প্রতিষ্ঠান তারা একটা ইন্ডেক্স বাড়ি করে, পারচেজিং ম্যানেজার ইন্ডেক্স, সেখানে দেখলাম যে একটা আপওয়ার্ড ট্রেন্ড। এবং আমাদের এই যে এপ্রিল মে জুন এই কোয়ার্টারও ভালো হবে। আমাদের এই যে এখন বড় মৌসুমে ধান উঠানো হারভেস্টিং হচ্ছে হাওড় অঞ্চলে, এই ফসলটা যদি নষ্ট না হয় আর এক সপ্তাহ যদি যায় তো দেখবেন যে প্রচুর ধান হবে আর কি। তো আমাদের এই যে মাঝখানে আমাদের যে রোজা গেল, রোজার মাসে যে একটা প্রাইস অনেক কিছু পণ্যের দাম বেড়েছিল, যার জন্য আমাদের ইনফ্লেশন পরপর 4 মাস কমার পরে আবার মার্চে আসে একটু আপওয়ার্ড ট্রেন্ড। হাওবার সবশেষে আমাদের এখন ইনফ্লেশনটা 9.35, যেটা প্রায় মোর দেন 10-এর উপর ছিল, এটা কমে আসতেছে। তো আইএমএফের টিম এইভাবে এক্সচেঞ্জ রেট, ইনফ্লেশন, ইকোনমিক গ্রোথ এবং সব কিছু তারা মানে করে, প্লাস আমাদের যে লিকুইডিটি ম্যানেজমেন্ট, সার্বিকভাবে অর্থনীতির একটা মানে ইতিবাচক পরিবর্তনকে তারা তো মেনে নিয়েছে এবং তাদের যে স্ট্রাকচারাল বেঞ্চমার্ক সবগুলো আমরা মিট আপ করেছি। এবং আমরা দু একটা জায়গায় আমাদের একটু মতামতের পার্থক্য আছে, মানে ডিসএগ্রিমেন্ট বলতে কিছু নেই আর কি। ডিসএগ্রিমেন্টের যেটা বললেন যে জায়গাটা, দুটো জায়গা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। তার মধ্যে একটা হলো বিনিময় হারের বাজারের ভিতরে নিতে পারছি কিনা, আর যে দুটো জায়গা আমাদের বড় আলোচনা রয়েছে, একটা হলো রাজস্ব আহরণ এবং আর একটা হলো যে ভর্তুকি কোথায় কমাবো, কতটুকু কমাবো। দর্শক, আপনারা আমাদের আজকের পর্বে দেখছিলেন যে আমরা বাংলাদেশের অর্থনীতি এবং আইএমএফের ঋণের শর্ত নিয়ে আলোচনা করছি। একটা ছোট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরব। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আমরা আজকে আলোচনা করছিলাম আমাদের আইএমএফের যে ঋণ আছে সেই ঋণের শর্ত পূরণে আমরা কতখানি এগিয়েছি এবং আমাদের অর্থনীতির গতি কোন দিকে যাচ্ছে। আমার সাথে আলোচনা করছিলেন আজ ডক্টর মোহাম্মদ এজাজুল ইসলাম এবং ডক্টর মাহফুজ কবির। ডক্টর মাহফুজ কবির, বিরতির আগে আপনারা দুজনেই বলছিলেন যে অর্থনীতির ভিতরে ইতিবাচক পরিবর্তন এসছে এবং আইএমএফের যে দল ঘুরে গেছেন তারাও এটাকে পর্যবেক্ষণ করেছেন এবং সেই জায়গাটাতে কোনো মত পার্থক্য নেই। মত পার্থক্যের জায়গা হয়তো কিছু নীতির জায়গায় রয়েছে। তার মধ্যে একটি জায়গা যেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে সেটা হলো আমাদের বিনিময় হার। বড় একটা আমাদের অর্থনীতির দুর্বলতা যেটা আমরা 2022-এর পরে পেয়েছি সেটা হলো আমাদের খুব দ্রুত রিজার্ভের পতন হচ্ছিল। আমরা বিনিময় হারটাকে এক জায়গায় ধরে রেখেছিলাম অনেক দিন এবং সেইটাকে আমরা অ্যাডজাস্ট করতে দিচ্ছিলাম না, যার ফলে একটা বড় পার্থক্য হয়েছিল। এখন বিনিময় হারটা 122 টাকা, যদি আমি ডলারের এগেনস্টে বলি, এটা 122 টাকার মতো একটা জায়গায় আছে অনেকদিন। তারা বলছেন যে এখন এটাকে বাজার ব্যবস্থায় ছেড়ে দিতে। বাংলাদেশ ব্যাংক আমরা যেটুকু দেখেছি পত্রপত্রিকায়, ওনারা বলেছেন যে এটা আরও কিছুদিন তারা যেই পদ্ধতিতে এখন আছে, একটা ব্যান্ড পদ্ধতিতে তারা করছেন যে পুরোপুরি বাজারের ভিতরে নাই, সেটাই রেখে দেওয়া। আপনার মতে এটা কতখানি এখন বাজারের কাছাকাছি ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে? বিপিএম পদ্ধতিতে যদি আমরা যাই তাহলে সেক্ষেত্রে 30 বিলিয়নের মতো যদি নেট রিজার্ভ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা খুব স্বস্তির সঙ্গে এটাকে বাজারের উপরে ছেড়ে দিতে পারি। তাহলে তখন যেটা হবে যে আমাদের এই গ্রোথ এবং সব মিলিয়ে যে অর্থনীতির যে হেলথ, সেই হেলথটা একটা ভালো অবস্থায় যাবে। তখন কিন্তু আমরা বেশ একটা কনফিডেন্সের মধ্যে থাকবো। আর ইতিমধ্যে মাননীয় গভর্নর কিন্তু বলেছেন, মানে একটা ইন্ডিকেশন দিয়েছেন ক্লিয়ারলি যে আসলে আমরা সেই অবস্থাতে নেই এখনো যে একটা বাজারের উপর ছেড়ে দেবো। তার কারণ এটা নিয়ে অনেক ভয় আছে। আপনি মনে করছেন বাংলাদেশ ব্যাংকের পরিস্থিতি এখন যে ক্রলিং পেগে আছি, মানে 117 টাকা দিতে আমরা শুরু করেছিলাম, তারপরে আস্তে আস্তে কিন্তু স্টেপ বাড়িয়েছি এবং মাঝখানে একটু বেশ ক্রাইসিস হয়েছিল, তখন কিন্তু আবার কোনো না কোনোভাবে ম্যানেজ করা গেছে। তখন এই যে আমাদের যে সমস্ত ডিসেম্বর মাসে যখন বেশ একটু আমরা আতঙ্কের মধ্যে পড়ে গেছিলাম যে অবস্থা কি দাঁড়ায়। তো তখন কিন্তু দেখা গেল কার মার্কেটে সেটা 127-128 টাকা করে হয়ে গেছে। তো এরপরে কিন্তু এখন পরিস্থিতি স্থিতিশীল। তার মানে হলো যে আমাদের ওই ডিস্টারবেন্সগুলো কিন্তু এখনও আছে। আর আরেকটা বড় সমস্যা হচ্ছে কি, যে যখন এই যে রিজার্ভের এই পরিস্থিতি, মানে 21 বিলিয়ন একটু ক্রস করেছে মানে নিটে, কিন্তু তারপরেও এটা কিন্তু খুব স্বস্তিদায়ক নয়। তার কারণ যে কোনো সময় আমাদের যে এই বাইরের যে সমস্ত অ্যাক্টর যারা রয়েছেন তারা কিন্তু আবার ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারেন। এখন হুন্ডি চক্র একটু চুপচাপ আছে, যে কোনো সময় তারা আবার মাথা চড়া দিয়ে দাঁড়াতে পারে। তো কিন্তু এরপরে আমাদের যারা এই রেমিটেন্স আর্নার তারা কিন্তু মোটামুটি বুঝে গেছেন যে ফর্মাল চ্যানেলে পাঠালে এটা দেশের জন্য উপকার হয় এবং তারা কিন্তু সেভাবে রেসপন্ড করছেন।
তো তারপরেও আমরা ওই ডিস্টারবেন্সের দিকে যাব না এখন, যে তাদেরকে সুযোগ দেবো না যে কেউ যাতে ডিস্টারবেন্স না ক্রিয়েট করে। এটার জন্য আসলে আমি মনে করি যে আরও কিছুদিন যদি আমরা ওয়েট করি এবং এইভাবে যদি আমাদের আসতে থাকে রেমিটেন্স এবং একই সঙ্গে এক্সপোর্ট গ্রোথটা ভালো হতে থাকে, তো তাহলে সেই ক্ষেত্রে খুব শিগগিরই নিশ্চয়ই এমন একটা অবস্থা তৈরি হবে যখন আমরা পারবো হয়তো বাজারে একই বিষয়ে ডক্টর এজাজের মন্তব্য শুনবো। আপনি বাংলাদেশ ব্যাংকে আছেন, নিঃসন্দেহে এই বিষয়ে আপনারা অনেক গভীরভাবে চিন্তা করেছেন। ডক্টর মাহফুজ যেটা বলছিলেন যে আমাদের রিজার্ভটা আরও বাড়ানো দরকার, এটার দর্শকদের জন্য আমি বলছি যে আমরা বুঝি যে রিজার্ভটা যদি আমার বেশি থাকে তখন যদি কোনো ধরনের একটা শক আসে তখন বিনিময় হারটা যেন অনেক দ্রুত ওঠানামা না করে আমি ওটাকে ট্যাকেল করার মতন আমার পরিস্থিতি থাকবে। তো ডক্টর মাহফুজ বলছিলেন এটা এখন 21 বিলিয়নে যেটা আমার আছে এটা 30 বিলিয়ন আর 9 বিলিয়নের মতো করবার কথা। এটা তো অনেক সময় লাগবে, আমি বুঝি যেটা আর কি, যে এই 9 বিলিয়ন মানে আরও প্রায় 1-2 বছরের ব্যাপার। আর একটা যেটা আমরা আলোচনা করি সেটা হলো যে আমাদের অনেক দায় ছিল বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে। সেই বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে দায়ের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক বলেছেন যে তারা এখন মোটামুটি বড় অংশটাই বোধহয় মিটিয়ে দিতে পেরেছেন, যেটা বিগত সরকারের সময় বেশ একটা বড় পরিমাণ ছিল। সেই পরিস্থিতিতে আপনারা আপনাদের নীতিগত সিদ্ধান্তের ব্যাপারে কি আছে? কারণ আমরা মুদ্রানীতিতে দেখেছি যে আপনারা এই ব্যাপারে এখন এই যে ক্রলিং পেগ সিস্টেম যেটা বাজারের সাথে যুক্ত কিন্তু একটা নির্দিষ্ট ব্র্যাকেটের ভিতরে আটকে থাকবে, এই পদ্ধতিতে চালু রাখবেন এটা তো অন্তত বলছেন। এবং আইএমএফ এই ব্যাপারে কি বলছে এইটা যদি আপনি বলেন। 2022-এ দেখবেন আমাদের রিজার্ভ প্রায় 48 বিলিয়ন উঠেছিল আর কি করোনা পরবর্তীতে। এবং তারপরে যখন আমাদের এক্সটার্নাল শক হলো এবং আমাদের খুব দ্রুত 2 বছরে 2023 এবং FY23 এবং FY24-এ প্রায় 2 বছরে 12 বিলিয়ন 24 বিলিয়ন আমরা মার্কেটে ছেড়েছিলাম এবং 48 থেকে রিজার্ভ একদম 21-20-এ নেমে আসো পরপর 2 বছরে। এটা বিশাল একটা ধাক্কা কিন্তু। তো এটা কেন হলো এরকম? তো এই আগে যে করোনার আগে আমাদের যে এক্সটার্নাল সেক্টর যে একটা ছিল এবং করোনা পরবর্তীতে যে মানে যে ইজি মনিটারি পলিসি নেওয়া হয়েছিল, প্রচুর মানে ইন্টারেস্ট রেট খুবই কম ছিল, প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ অনেক হয়েছিল। তারপরে আমাদের করোনার রিকভারি করার জন্য হিউজ ইনসেন্টিভ মানে প্যাকেজ ঘোষণা করা হয়েছিল, যার ফলে ছিল প্রচুর ইম্পোর্ট। আমরা ওই সময় প্রায় 89 বিলিয়নের মতো একটা ইম্পোর্ট করা হয়েছে। তারপরে ট্রেড ঘাটতি প্রায় 33 বিলিয়ন এবং একই বছরে 18 বিলিয়নের মতো কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স। তো এইরকম পরিস্থিতিতে রিজার্ভ কুইকলি ড্রোডাউন হলো। আবার আমাদের কতগুলো পণ্য আছে যেমন ইলেকট্রিসিটি, ফার্টিলাইজার, তারপরে এলএনজি, ফুড, মেডিসিন, জ্বালানির তো প্রায় পুরোটাই আমাদের বাইরে থেকে। তো এই বাইরে থেকে আসে। এটার জন্য আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের সাপোর্ট দেওয়া হয়েছে আর গভর্নমেন্ট এই পেমেন্টগুলোর জন্য আর কি। তো আরেকটা ওখানে একটা জিনিস ছিল যে আগের অনেক ডিউ যেগুলা ওই ডেফার্ড পেমেন্ট করা হয়েছিল আর কি, যেগুলা এই সবগুলা কিন্তু হয়ে একটা ভালো ধরনের একটা অ্যামাউন্ট বিল্ড আপ ছিল। তো আমাদের এক্সচেঞ্জ রেট যেটা আপনি ঠিকই বলছিলেন যে শুরুতে আমাদের দীর্ঘদিন ধরে একটা এক্সচেঞ্জ রেট একটা নির্দিষ্ট নাম্বারে ফিক্স করা ছিল। আমার যেটুকু মনে পড়ে 20-এর আগে আমরা 86 করোনার সময়, তারপরে মানে 84 থেকে 86, তারপরে এটা হঠাৎ করে যখন ওই যে করোনা পরবর্তীতে চাপ হলো তারপরে এটা আস্তে আস্তে 90, 100, 101, 2, 5, 10 এই 10 দিয়েই আমাদের 2023-এ যখন আইএমএফ মিশন আসলো তখন আমাদের তারা বললো যে তোমাদের এটা মার্কেট বেসড করতে হবে এবং আপনাদের এই একটা সিস্টেম হলো যে খুব ভলাটাইল হচ্ছে যে ক্রলিং প্যাক একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে একটা নির্দিষ্ট মিড ভ্যালু থাকবে, একটা আপার ব্যান্ড থাকবে, একটা লোয়ার ব্যান্ড থাকবে, এর মধ্যে কারেন্সিটাকে একটু নাড়াচাড়া করাইতে হবে আর কি। তারপরে ওই সময় নেগোশিয়েট করার পর আমরা যে রিয়াল ইন্ডেক্স তৈরি করি, রিয়াল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট, 18টা কারেন্সি, 18টা দেশের ইনফ্লেশন যাদের সঙ্গে আমাদের বাণিজ্য হয়, এক্সপোর্ট ইম্পোর্ট রেমিটেন্স, সেটাকে ওয়ার্ড দিয়ে আমরা একটা ইন্ডেক্স তৈরি করি। সেই ইন্ডেক্স অনুসারে ওই সময় আমরা দেখলাম যে 2024-এ মে মাসে আমরা একটা সার্কুলার করলাম যে মিড ভ্যালু 117 টাকা প্লাস মাইনাস একটা পার্সেন্টেজ দিয়ে একটা ব্যান্ড আমরা তৈরি করলাম। তখন এটা দিয়ে শুরু হলো এবং তখন 116, 117, 18 এইভাবে এবং ওই 117 টাকা প্লাস মাইনাস একটা পার্সেন্টেজে আমরা অ্যালাউ করলাম আর কি। তা এইভাবে 117, 18, 19 পর্যন্ত ছিল। তারপরে তো গভর্নমেন্ট চেঞ্জ হলো এবং আগস্ট মাসে আমাদের এই নতুন আমাদের গভর্নর মহোদয় আসার পরে উনি আর একটু ফ্লেক্সিবল করলেন যে 117 প্লাস মাইনাস 2.5% দিয়ে হবে। ওই অনুসারে এটা 120 হচ্ছিল। তারপরে একটা চেষ্টা করা হয়েছিল যে যখন রেমিটেন্স আসতেছে, এক্সপোর্ট বাড়তেছে, ইম্পোর্ট একটা স্টেবল হচ্ছে, তখন একবার চেষ্টা করা হয়েছিল যেটা মার্কেটে একটু মানে লিবারেল করার জন্য। তখন দেখা গেলো যে একটা ডিসেম্বরের দিকে
একদিকে হলো ডিসেম্বরের দিকে আমি যেটা হ্যাঁ, বুঝি যে আপনারা কিনছিলেন হ্যাঁ, কিছু হ্যাঁ, রিজার্ভ হ্যাঁ, বিল্ড আপ করার জন্য। আমরা কিনছিলাম, আবার ওই যে গভর্নমেন্ট পেমেন্ট যেগুলো আগে বকেয়া ছিল সেগুলোর প্রেশারের কারণে মানে আবার একটা আপওয়ার্ড মানে ভলাটিলিটি দেখা দিল আর কি। তখন দেখা গেল যে না, আসলে সম্পূর্ণ মার্কেটের উপর ছাড়া যাবে না। আরেকটা ব্যাপার আছে এখানে, আমরা যে রেমিটেন্স যারা পাঠায় ছোট ছোট যারা নিয়ে আসে ওই যে বাইং হাউস, তারা আবার মিলে এগ্রিগেটর আছে, তারাও একটা ম্যানিপুলেশন করে আর কি, যার জন্য মার্কেটটা আমাদের আসলে ওইরকম বাইং সেলিং বা ডিমান্ড সাপ্লাইয়ের মতো এখনও মার্কেটটা, ফরেক্স মার্কেটটা বিশেষ করে এখন ওইভাবে হয়নি আর কি, অনেক ইমপারফেকশন আছে আর কি। আপনি যেটা বলছেন যে রিয়ার ইন্ডেক্স এবং বাংলাদেশের যেটা নমিনাল আছে, এটা কি কাছাকাছি পড়ে আছে? এখন আমাদের যে আমরা তো প্রতি মাসে ইন্ডেক্স তৈরি করি এবং আমাদের নমিনাল এক্সচেঞ্জ রেটের সঙ্গে ওইটা আমরা মিলাই। এখন যে বিগত 6-7-8 মাসে আমরা দেখলাম যে আমাদের আগের যে গ্যাপটা ছিল 5-6 টাকা, এটা এখন 1 টাকা 2 টাকার মধ্যে গ্যাপে চলে আসছে আর কি। এবং এটার মূল কারণ হলো দুইটা। একটা হলো যে আমাদের ইনফ্লেশন যেহেতু কমে আসতেছে কম্পারেটিভলি অন্যান্য দেশের তুলনায়, এবং আমাদের রিয়ার এই বেনিফিটটা আমরা পাচ্ছি, আসলে প্রাইস ডিফারেন্সিয়ালটা কমে আসতেছে। আর 2 নম্বর হলো অন্যান্য কারেন্সিগুলোরও কিন্তু মানে আমাদের তুলনায়, যেমন ডলার ইটসেলফ, এই যে ট্রাম্পের যে শুল্ক নীতির কারণে ডলারও কিন্তু একটা দুর্বলতা হয়েছে। এই অর্থে তো যদি আমি বলি তাহলে বাংলাদেশ হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের ডলারের সাথে কাছাকাছি আছে, কিন্তু অন্যান্য অধিকাংশ আমাদের ট্রেডিং মুদ্রা যেগুলো আছে, ইউরো থেকে শুরু করে মানে যুক্তরাজ্যের পাউন্ড এবং ভারতীয় মুদ্রা, এর সাথে তো আমরা কিছুটা ডেপ্রিসিয়েট করেছি, মূল্য কমেছে আসলে। তো আমাদের এই ডেপ্রিসিয়েটটা কাঙ্ক্ষিত, কারণ ডেপ্রিসিয়েট দরকার। আমাদের আসলে বৈদেশিক মুদ্রা বিনিময় হারের একটা পলিসি হলো গ্রাজুয়ালি একটু ডেপ্রিসিয়েট করা কারেন্সিটাকে, মানে কম্পিটিটিভনেস রাখার জন্য আর কি। কারণ আমাদের এক্সপোর্ট সেক্টর, রেমিটেন্স, এই দুটা সেক্টরকে একটু ইনসেন্টিভ দেওয়ার জন্য আমাদের গ্রাজুয়াল ডেপ্রিসিয়েশন দরকার আছে আর কি। আর 2 নম্বর হলো এক্সচেঞ্জ রেট, যে মার্কেট ভিত্তিতে যে আইএমএফ যেটা বলছে আর কি, দেশের সার্বিক বিবেচনায় আমাদের যে মার্কেট স্ট্রাকচার, আমরা ওই পর্যায়ে এখনও যাইনি যে একদম পুরা মার্কেট বেস করা। তারপরেও আমি বলবো আমরা কিন্তু অনেকটাই মার্কেট ওরিয়েন্টেড করে ফেলেছি আর কি। জাস্ট মানে আমরা বাংলাদেশ ব্যাংক এখন কোনো ইন্টারভেন করে না, কোনো ডাইরেক্ট কিছু আগে তো করতো, আর এখন এর কিছু করে না। তারপরেও কিন্তু বাইং সেলিং এখন দেখেন একটাই ডেভেলপমেন্ট বলি আমরা, এই আইএমএফের পরামর্শেই আমরা কিন্তু এই 31শে ডিসেম্বর যে সার্কুলারটা সর্বশেষ করা হলো আমাদের এখানে, আপনারা যদি সার্কুলার দেখেন যে এখন থেকে অথরাইজড ডিলার তারা ফ্রিলি বাই অ্যান্ড সেল করবে এবং কোড করবে, সেই কোডের ভ্যালুগুলো আমাদেরকে দিবে বাংলাদেশ ব্যাংকে। আমার বাংলাদেশ ব্যাংকে দিয়ে তারা সকাল 11টায় দেয় এবং বিকাল 5টায় দেয়। এর ভিত্তিতে আমরা একটা রেফারেন্স রেট তৈরি করি, রাইট, সেটা আবার আমরা ওয়েবসাইটে পাবলিশ করি এবং এটা ওপেন, সবাই দেখতেছে আর কি। তো 11টার সময় একটা পাবলিশ করি আমরা ওয়েটেড এভারেজ রেফারেন্স এক্সচেঞ্জ রেট, আর একটা বিকালে, যেটা আবার পরের দিনে আবার চলে। তারপর দেখবেন এখানে ভেরিয়েশন আছে, 121 টাকা 90 পয়সা, 121 টাকা 85 পয়সা, এবং সারা দিনে আবার এটা উঠানামা করে, কম বেশি একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে উঠানামা করে। আমরা আলোচনা করছি আজকে আইএমএফ এর ঋণের শর্ত এবং বাংলাদেশের অর্থনীতির পরিস্থিতি নিয়ে। একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর আমরা আবার ফিরবো। আরে জামাইরে আগে দাও। দিতাছি তো, জামাই কতদিন পরে আসলো। আম্মা, আপনার হাতের তরকারির মজাই আলাদা। কি সুন্দর কালার, জুত মতন সেদ্ধ, বিশেষ করে ডাইলের যা কালার আর স্বাদ। সবাই তো টিউবওয়েলে পানিতে রান্না করে, আমি রান্না করি পুকুরের পানি দিয়ে। কোন কি? পুকুর তো খোলা, পুকুরের পানিতে মানুষ গোসল করে, কাপড় চোপড় কাচে, হাঁস ভাসে সেই পানিতে। সেই পানি দিয়ে আপনি রান্না বান্না করছেন, কাম সারছি। মরে যাবেন তো আম্মা, একদম মরে যাবেন। কই মরি নাই তো এখনো। বুঝছি, এই জন্য আব্বা আপনি মাঝে মাঝে সাবিয়াও পেটের সমস্যায় ভোগে। থামো, এই তুমি সব সময় সবার ভুল ধরো কেন? না রে মা, জামাই বাবাজি ঠিক কথাই কইছে। শুধু আমরা না, আমাকে পুকুরের পানি যারাই ব্যবহার করে তারা প্রত্যেকেই পেটের সমস্যায় ভোগে। অনেকে রান্না বান্নার সময়, খাওয়ার সময় নিরাপদ পানি ব্যবহার করে, কিন্তু খাওয়ার আগে থালা বাসন ধোয়, গ্লাস ধোয়, এমনকি নিজের হাতও ধোয় পুকুরের পানি দিয়া, ট্যাপের পানি দিয়া। হ ঠিকই তো, তাই তো করি। শোনেন আম্মা, রান্না ও খাবারের জন্য নিরাপদ পানি ব্যবহার করুন। পুকুর কিংবা নদীর পানি পান করবেন না। পানি পান করার আগে ফুটিয়ে নেবেন।
সেটা সম্ভব না হলে ব্লিচিং পাউডার, ফিটকিরি বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে পানি নিরাপদ করে নিন। ফল ও সবজি কাঁচা খেতে হলে নিরাপদ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। সবজি ও ফলমূল কাটার আগে 1 চামচ লবণ নিরাপদ পানিতে মিশিয়ে কমপক্ষে 30 মিনিট ভিজিয়ে রাখলে শাকসবজি ও ফলমূলে থাকা রাসায়নিক পদার্থের ক্ষতিকারক প্রভাব বহুলাংশে কমে যায়। পানিই জীবন, যদি তা হয় নিরাপদ। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি আজকের পর্বের। আমরা শেষ ভাগে আছি। আমি তৌফিকুল ইসলাম খান। আজ কথা বলছিলাম ডক্টর মোহাম্মদ এজাজুল ইসলাম এবং ডক্টর মাহফুজ কবির। তাদের সাথে আমাদের আলোচনা করছিলাম IMF-এর ঋণের কিস্তি, অর্থনৈতিক পরিস্থিতি। দুটো বিষয়ে IMF-এর কিছুটা অস্বস্তি তারা বলে গেছেন। আমি জানি না যে শেষ পর্যন্ত তারা কী সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের ঋণের কিস্তির ব্যাপারে। ছোট করে যদি বলেন যে একটা হলো যে ভর্তুকি তারা কমাতে বলেছেন। এখন ভর্তুকি আমরা কোথায় কমাবো, এইটা একটা বড় প্রশ্ন। আমরা এখন পর্যন্ত দেখেছি যে সারের দাম আবার নতুন করে বাড়ানো হলো, এটা বিনিয়োগের উপর একটা চাপ তৈরি করবে। আর একটা জায়গা হলো রাজস্ব আদায়। রাজস্ব আদায়ের নীতিগত জায়গায় যে পৃথকীকরণ, সেইটার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, একটা নতুন সার্কুলারও এসছে। কিন্তু রাজস্ব আদায় পরিস্থিতির ব্যাপারে আপনি কি মনে করেন, কি পরিস্থিতি আছে? এগ্রিকালচারাল যে জিডিপি, তা 10% পর্যন্ত আমরা কিন্তু এখানে প্রোভাইড করতে পারি। তো সেটার মধ্যে আমরা আছি এমনিতে। আর অন্য জায়গায় যদি আমরা বলি যে ম্যানুফ্যাকচারিং সেক্টর, তো সেইখানে আমাদের RMG সেক্টর একটা বড় জায়গা, যেখানে আমরা অল্প করে হলেও সেখানে ভর্তুকি দিচ্ছি। এটি ছাড়া কৃষির মধ্যে যে সমস্ত উপকরণের ভর্তুকি, তো সেটার মধ্যে সারের একটা জায়গা আছে। আর জ্বালানি খাতে আমরা ভর্তুকি দিচ্ছি। তো যদিও সেটা একটুখানি প্রত্যাহার বা একটু কমানোর জন্য জ্বালানির দামটা কিন্তু বাড়িয়ে দিয়েছে, গ্যাসের দাম বেড়ে গেছে রিসেন্টলি। তো এবং আস্তে আস্তে আমাদের বিদ্যুতের দামের ক্ষেত্রে হয়তো পরিবর্তন আসবে, কিন্তু সেটা অত বেশি হয়তো ইম্প্যাক্ট করবে না যেটা আসলে গ্যাসের দামের ক্ষেত্রে করবে। তাই আমি মনে করি যে এটা একটা নতুন করে চ্যালেঞ্জ তৈরি করবে। ইতিমধ্যে আমাদের অর্থনীতিতে যেরকম বিনিয়োগ পরিস্থিতি, সেটা কিন্তু অতটা আশাব্যঞ্জক নয়। তো বিশেষ করে প্রাইভেট ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু এই যে কস্টগুলো রয়েছে, বিশেষ করে যে আমরা টাইট মনিটারি পলিসি নিচ্ছি বিভিন্ন কারণে, এবং সেটা লম্বা সময় ধরে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করছি, কিন্তু এর কিন্তু একটা ইনভেস্টমেন্ট ইম্প্যাক্ট আছে। একদিকে অর্থনীতি স্থিতিশীল হচ্ছে, বিনিময় হারের ক্ষেত্রেও কিন্তু এর একটা প্রভাব রয়েছে। কিন্তু সার্বিকভাবে যেমন মূল্যস্ফীতি আস্তে আস্তে কিন্তু এখন সিঙ্গেল ডিজিটে চলে এসছে, তো সেটা সাপ্লাই সাইড ইম্প্যাক্ট রয়েছে, সেটা আপনি বলেছেন। কিন্তু আসলে বিনিয়োগকারী যারা রয়েছেন তারা কিন্তু ইনভেস্টমেন্টের ডিসিশনগুলো নিয়েছিলেন সিঙ্গেল ডিজিটের উপরে ভিত্তি করে, 9-6 যেটা ছিল সেটার উপরে ভিত্তি করে তারা যে লং টার্মে একটা প্ল্যান করেছিলেন এবং তারা ইনভেস্ট করেছিলেন। কিন্তু এখন যেখানে 15.5% হয়ে গেছে ইন্ডাস্ট্রিয়াল যে ইনভেস্টমেন্ট, সেখানে যে ইন্টারেস্টের, সেটা তো এখন তারা কিন্তু অনেকটা দিশেহারা হয়ে গেছেন। তো আর এটার পাশাপাশি কিন্তু আমাদের অন্যান্য খরচ আছে ব্যবসায়ের, তো সেগুলো তো আছেই। আর এর মধ্যে একটা বড় রকমের ক্ষতি হয়ে গেছে আসলে, যে জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থান হলো, তারপরে কিন্তু অনেক কারখানায় আগুন দেওয়া হয়েছে, অনেক কারখানা বন্ধ হয়ে গেছে, এবং সেই প্রক্রিয়াগুলো কিন্তু চলছে এখন। অনেকে আবার ব্যবসা বাণিজ্য বন্ধ করে আবার চলেও যাচ্ছেন বাইরে। তো এই যে বিষয়টা, সেটা বাস্তবতা। এর পাশাপাশি যেটা হয়েছে যে আমরা কিন্তু আসলে ওইরকম ডিরেকশন পাচ্ছি না যে আসলে ওই যে নীতি সুদের হার, সেটা কি কবে কমানো হবে, কি অবস্থা হবে, বা আদৌ আগামী 6 মাসের ভিতরে কমানো হবে কিনা, আবার সামনে নির্বাচন। তো এগুলো সব কিছু মিলিয়ে আসলে এখন বিনিয়োগকারীরা একটু ব্যাকফুটে আছেন। আর অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ফরেন ইনভেস্টমেন্ট, সেটাও কিন্তু সেভাবে আসলে আসছে না। তো যার ফলে বিনিয়োগ যদি কম হয়, তাহলে সেক্ষেত্রে প্রবৃদ্ধি কম হবে, ব্যবসা বাণিজ্য কম হলে সেখানে রেভিনিউটা কম কালেকশন হবে। তো যার ফলে এটা একটা বড় চিন্তার বিষয় যে আমাদের যদি নীতিগত সিদ্ধান্ত আসেও যে ঠিক আছে আমরা বাইফার্কেট করবো এনবিআরকে, কিন্তু আসলে তার লাভটা কী হবে। এবং আর একটা বিষয় এখানে খুবই ওতপ্রোতভাবে জড়িত, যেটা এই এনবিআর এর মধ্যে কিন্তু একটা অ্যাডভাইজারি কমিটি কাজ করছে। তারা এই রিফর্মের জন্য বিভিন্ন রকমের এজেন্ডা দিচ্ছে। এর মধ্যে একটা বড় রিফর্ম এজেন্ডা হচ্ছে যে পুরো তাদের এই যে ট্যাক্স কালেকশনটাকে রিয়েল টাইম করে ফেলবে, এবং এখানে সমস্ত কিছু অটোমেটেড হবে। তো সুতরাং এখানে যদি বাইফার্কেট করা হয় বা না হয়, যদি আমরা অটোমেশনের ফুল অটোমেশনে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু রাজস্ব আদায়টা বেড়ে যাওয়ার কথা। কিন্তু এখন এটার জন্য তো প্রচুর ইনভেস্টমেন্ট দরকার, বিশেষ করে এখানে টেকনিক্যাল সাপোর্ট দরকার, সেখানে মেশিন ইনস্টলেশন দরকার, যে ইএফডি এটা ইনস্টল করা দরকার, একেবারে গ্রামে গঞ্জে ছড়ানো দরকার। এগুলো করার জন্য আমাদের কিছুটা সময় লাগবে। তো যার ফলে এখন বাইফার্কেট করলেই যে এখানে একটা ভালো রেজাল্ট বেশি বেটে ইমিডিয়েটলি হয়তো হবে না, সময় লাগবে। যার ফলে এখানে আমাদের যদি অস্বস্তি রয়েছে আইএমএফের দিক থেকে, কিন্তু আমি মনে করি যে আমাদের কিছুটা সময় দিলে এবং আমাদের সঙ্গে সহযোগিতা করলে আমি মনে করি যে এটা অবশ্যই সম্ভব। এবং তাদের সহযোগিতা তো আমরা অনেক দিন ধরে নিচ্ছি, তো ঋণ নিয়েছি, এখন তার আগেও আমরা নিয়েছিলাম ঋণ, তো এখন এগুলো চলবে। একই সঙ্গে আমাদের ঋণের কিস্তিটাও ছাড় করতে হবে। তো সেইভাবে যদি আমরা আমাদের পজিশনটাকে প্লেস করি আইএমএফের সামনে, এখনও আলোচনা হচ্ছে, জুনে এটা প্লেস করা হবে আর কি, ডিসিশন হবে।
কিন্তু আমরা যদি এখন একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি করি যে আমাদের অর্থনীতি ভালোর দিকে যাচ্ছে, 11টা সংস্কার কমিশন হয়েছে, এখানে টাস্কফোর্স হয়েছে, কমিটি হয়েছে, প্রতিবেদন দিচ্ছে, কাজ হচ্ছে এবং অর্থনীতির শৃঙ্খলা ফিরে আসছে, বাংলাদেশ ব্যাংক একটা রাইট ডিরেকশনে আছে, তো সব মিলিয়ে পরিস্থিতি ইতিবাচক। তারা যা কিছু চাচ্ছেন হুবহু সেটা আমরা এই মুহূর্তে হয়তো সব করতে পারছি না, কিন্তু আমরা সেই দিকেই যাচ্ছি। এবং সামনে যেহেতু এলডিসি গ্র্যাজুয়েশন আছে, এই গ্র্যাজুয়েশনকে সামনে রেখেও কিন্তু আমরা অনেক সংস্কার করছি এবং একটা পর্যায়ে তো আমাদের ভর্তুকিগুলো তুলে নেব আমরা, হ্যাঁ, এই গ্র্যাজুয়েশনের পরে। তো এই সব মিলিয়ে যেহেতু একটা ইতিবাচক দিকে আছি আমরা, তো সেটাই আসলে IMF এর কাছে উপস্থাপন করতে হবে। ডক্টর এজাজ, সার্বিকভাবে একটা ঠিক সিদ্ধান্ত আমরা বুঝতে পারিনি যে IMF ঋণ ছাড় করবে কি করবে না। বলা হয়েছে যে ওনারা আলোচনায় করবেন। সম্প্রতি সময়ে যে বাংলাদেশের যেই প্রতিনিধি দল বিশ্বব্যাংক এবং IMF এর সম্মেলনে গিয়েছেন যুক্তরাষ্ট্রে, সেখান থেকেও গভর্নর সাহেব বলছিলেন যে আমরা IMF এর ঋণের কিস্তি না পেলেও আমাদের চলবে। এর ভিতরে হয়তো বিশ্বব্যাংকের সাথে কিছু ইতিবাচক আমার মনে হয় যে সাড়া পাওয়া গেছে। তারা ঋণের ব্যাপারে নতুনভাবেও কিছু সহযোগিতা নিচ্ছেন, যেটা ডক্টর মাহফুজ কবির বলছিলেন যে কর ব্যবস্থাপনাকে সহযোগিতা করবার জন্য তারা কিছু নতুন ঋণ দেবেন এবং একই সাথে অন্যান্য আলোচনা চলছেন। আপনি কি মনে করেন যে আসলে সত্যিকার অর্থে আমাদের অর্থনৈতিক গতি যেরকম আছে IMF এর ঋণ ছাড়া আমাদের পাওয়া উচিত কিনা, এবং বা না পেলে আমাদের কি হবে? IMF এর যে আমাদের যে 4.7 বিলিয়নের যে 6 কিস্তিতে আমাদের দেওয়ার কথা, তার মধ্যে আমাদের চতুর্থ এবং পঞ্চম কিস্তি মিলে আমাদের 1.3 বা 1300 মিলিয়ন পাওয়ার কথা এই জুন নাগাদ। তো আপনারা দেখেন আসলে অ্যামাউন্টটা খুব একটা বেশি না। আমাদের যে রেমিটেন্স যে ইনফ্লো আমাদের এই বিগত এই 22 দিনে প্রায় মোর দেন 2 বিলিয়ন, এবং আমাদের এক সপ্তাহের রেমিটেন্স ফ্লো হয় এরকম প্রায় 1 বিলিয়নের মতো, বা 15 দিনের রেমিটেন্সের সমান টাকাটা আমি যদি অন অ্যাভারেজে বলি। তো এই ঋণের টাকাটা আর বড় কথা না আর কি অ্যামাউন্টটা। তবে একটা জিনিস হলো যে পলিসি কনসিস্টেন্সি এবং ইকোনমিক স্ট্রাকচারের যে গতি আমাদের যে বর্তমান আছে, এখন আমরা একটা যেমন আমাদের যে মনিটারি পলিসিতে আপনারা দেখবেন পলিসি কনসিস্টেন্সি, ম্যাক্রো ব্যালেন্সেস যেটা বলে, যে আমাদের লক্ষ্যটা সেট করা আছে এরকম যে আমাদের এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি, ইনফ্লেশনটাকে কমিয়ে আনা এবং আমাদের রিজার্ভটাকে বিল্ড আপ করা। তো এখন এবং একই সঙ্গে আমাদের অন্যান্য যে ফিসক্যালের সঙ্গে যে একটা মানে কি বলে সামঞ্জস্যতা রেখে আমাদের মুদ্রানীতি প্রণয়ন করার সাপেক্ষে অর্থনীতির যে ডাইনামিজম, সেখানে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক, ডোনার এজেন্সি যেগুলো আছে, ADB, IBB, তারপরে আরও আছে এবং IMF সহ আমাদের কিন্তু একটা গভর্নমেন্টের সঙ্গে অন্যান্য যে ডোনার এজেন্সির সহ মিলে একটা ভালো অ্যামাউন্ট ইনফ্লো হয়, এবং সেই ইনফ্লোর কারণে আমাদের কিন্তু পলিসিগত দিক থেকে এবং আমাদের যে রিজার্ভের যে স্বস্তিদায়ক অবস্থা সব কিছু মিলে একটা চলে আর কি। এখন IMF আমাদের পলিসি কনসিস্টেন্সি এবং আমাদের ম্যাক্রো ইকোনমি যে ঘুরে দাঁড়ানো সব কিছু যদি বিবেচনা দেখে, তো আমরা মনে করি যে দুই একটা শর্ত যেটা বলা হচ্ছে যে মার্কেট বেস এক্সচেঞ্জ রেট, আমাদের গভর্নর মহোদয় এবং আমাদের যে ফাইন্যান্স অ্যাডভাইজার সহ আমাদের যে হাই লেভেল যে প্রতিনিধি এখন বর্তমানে ওয়াশিংটনে আছে, তারা সাইড লাইনে IMF-এর এবং ওয়ার্ল্ড ব্যাংকের মিটিংয়ে সাইড লাইনে তারা আলোচনা চালাচ্ছে। এখন পর্যন্ত আমরা হোপফুল যে আলোচনা ফলপ্রসূ হবে এবং আমরা কিস্তিটা পাবো। যদি অ্যাকাউন্টে যদি না পেয়ে থাকে, তো আমার মনে হয় না কোনো সমস্যা হবে, কারণ আমাদের বর্তমানে যে রেমিটেন্সের যে ইনফ্লো, এক্সপোর্টের যে গতি এবং ইম্পোর্টের যে গতি সব কিছু মিলে আমাদের যে অবস্থায় আছি, তো খুব একটা সমস্যা হবে না। তবে পলিসি কনসিস্টেন্সি যেটা শুরু করছি, এটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, অবশ্যই IMF আমাদেরকে IMF এর কিস্তির ছাড় আমরা পাই না পাই, আমাদের নীতিগত যে জায়গাগুলো IMF এর চুক্তির অংশ হিসেবে আছে সেইগুলোকে আমরা অব্যাহত হবে রাখবো। এই ধরনের তো আমাদের একটা আসলে সত্যিকার অর্থে আমাদের এবং IMF আমাদের সঙ্গে যে আলোচনা, আমাদের সরকারের সঙ্গে, আমাদের বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আমরা যেটা দেখেছি প্রতিটা আলোচনায়, তারা আমাদের যে ইচ্ছা, আমাদের যে কনসিস্টেন্সি এবং আমাদের যে রিফর্ম করার যে আকাঙ্ক্ষা এবং আমরা যে সমস্ত পদক্ষেপ নিয়েছি অলরেডি, তারা কিন্তু এটা খুবই অ্যাপ্রিসিয়েট করেছে। আমাদের ব্যাংকিং সেক্টরের যে রিফর্মগুলো, বিশেষ করে আমাদের যে ব্যাংক সংস্কার যে সমস্ত ধারা নেওয়া হয়েছে, তারা অ্যাপ্রিসিয়েট করেছে। আমাদের NPL ম্যানেজমেন্ট, আমাদের অ্যাসেট রিকভারি, তারপরে আমাদের যে এই ব্যাংক রেজুলেশন অ্যাক্ট, তারপর আমানত সুরক্ষার আইন, তারপরে যে সমস্ত ব্যাংক দুর্নীতির কারণে
কয়েকটা ব্যাংক খুবই তাদের বোর্ডগুলাকে রিস্ট্রাকচার করা, এই যে পদক্ষেপগুলা, এগুলা তারা এবং আমাদের আরও সামনে লিকুইডিটি ম্যানেজমেন্ট রোড ম্যাপ সব কিছু তারা কিন্তু অ্যাপ্রিসিয়েশন করছে এবং একটা সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে আগাচ্ছে। তো এখন এর মধ্যে যদি দুই একটা শর্তের কারণে আমরা আমাদের মানে স্ট্যান্ডার্ড হয়ে এরকম আর কি, যে পলিসি কনসিস্টেন্সির কারণে অনেক সময় আমাদের অনেকটা জিনিস মানে অনেক কিছু জিনিস চিন্তা করতে হবে আর কি, আমরা হুট করে একটা জিনিস হবে না। আমাদের অবশ্যই আমরা বলবো যে মার্কেট বেসড এক্সচেঞ্জ রেট যাওয়ার মতো এই মুহূর্তে যে আমাদের যে ধারা, আমাদের মনে হয় যে আর একটু ওয়েট করা উচিত, কারণ ইনফ্লেশনটা একটু কমে আসলে মার্কেট বেস যাওয়াটা কোনো ব্যাপারে না আর কি। এটা আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর মাহফুজ কবির, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আলোচনা শেষ করছি। দর্শক, সার্বিকভাবে আমাদের অর্থনীতি একটা ইতিবাচক ধারায় গেছে, এটাতে কোনো সন্দেহ নেই। আমরা এটা আমাদের বিনিময় হারের ভেতরে আমাদের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে সেটার ভিতরে স্থিতিশীলতাই দেখতে পাই। আমাদের মূল্যস্ফীতি ধীরে ধীরে হলেও এটা কমে এসছে এবং সেটা আরও সামনের দিনে অব্যাহত থাকবে এই আশা আমরা করি। যে জায়গাগুলোয় আমাদের এখনও কাজ করবার আছে সেই জায়গাতে সরকারের যে সংস্কার এবং নীতি প্রণয়ন আছে সেইটা অব্যাহতভাবে আমাদের করতে হবে। নিঃসন্দেহে প্রশাসনিক যে বিভিন্ন ধরনের উৎকর্ষতা আছে, সুশাসন আছে, সে তার উপরে অনেকাংশে নির্ভর করবে আমাদের অর্থনীতি পুরোপুরি আমরা বের হয়ে আসতে পারি কিনা। IMF-এর শর্তেও ঠিক শর্ত হিসেবে না দেখে বরং এটা একটা সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে দেখা এবং সেটা অব্যাহতভাবে থাকবে এবং তার অংশ হিসেবে যে চুক্তি আমরা করেছি সেই ঋণের চুক্তিটা আমরা পালন করতে পারবো এবং সেটা ছাড়ও হবে, এটা আমরা আশা করি। সার্বিকভাবে আমরা মনে করছি যে অর্থনীতি এই অর্থ বছরের শেষে আরও সুসংহত জায়গায় থাকবে। দর্শক, আপনাদের সাথে আমরা আবার যুক্ত হব এই অনুষ্ঠানের মাধ্যমে। জানতে চাইবো কেমন আছে অর্থনীতি। আজকের জন্য বিদায় নিচ্ছি।